First, I will take presentation our back class, and then I will start some new topics. What was the presentation or homework in our previous class? Can you tell me? Yeah, importance of learning English. ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এবং সম্ভবত আমি ওই টেন্স রিলেটেড কোনো ট্রান্সলেশন মনে হয় দিয়েছিলাম যে বাংলা থেকে ইংরেজি করতে হবে। এটা প্রতিদিন থাকবে, আমি দিলেও দিলেও এই হোমওয়ার্ক গুলো করতে হবে, না দিলেও এগুলো করতে হবে। কারণ আমরা দেখেন যে কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার নেটিভ স্পিকার, যেমন আমরা বাঙালি, আমরা ইংরেজিতে কথা বলতে গেলে অটোমেটিকলি কিন্তু আগে সেই কথাগুলো আমাদের মনে বাংলায় চলে আসে, দেন আমরা ইংলিশে সেটা ট্রান্সলেট করব। তো প্রতিনিয়ত আমাদের এই ট্রান্সলেশন, একটা সময় দেখবেন 80-এর দশকে বা 90-এর দশকে জিটিএম মেথড অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু আমরা পড়াশোনা করেছি অনেকেই। আমার কাছে অনেক গ্রামার বই রয়েছে যেগুলো ট্রান্সলেশন শিখে শিখে ইংরেজিতে, এবং এইটা ছিল হচ্ছে আমি মনে করি একটা সব থেকে ভালো পদ্ধতি, ইটস দ্য বেস্ট ওয়ে আই থিঙ্ক। কিন্তু এখন এই যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু আমরা সেইভাবে কথা বলা শিখতে পারতেছি না। কেন পারছি না? কারণ আমরা গ্রামার জানছি কিন্তু আমরা তো প্র্যাকটিক্যাল জায়গাটায় যেতে পারছি না। এই যে গত ক্লাসে বলেছিলাম, একই কথা বলা লাগে যে আমাদের যদি ইংলিশে ভাইবা থাকতো 100 মার্কসের বা 200 মার্কসের, আমরা অটোমেটিকলি কথা বলা শিখে যেতাম। কিন্তু আমাদের যেহেতু এরকম, মানে ভাষাটা শিখতে গেলে জীবনে কিছু কিছু জিনিস আছে প্র্যাকটিক্যালি শিখতে হয়, সেগুলো নিজে করে তারপরে সেই জ্ঞানটা অর্জন করতে হয়। যেমন উদাহরণ দিয়েছিলাম সাইকেল চালানো শেখা, কেউ যদি টেইলর হতে চায় অর্থাৎ দর্জি বিজ্ঞান শিখতে চায়, জামা কাপড় তৈরি করা, তো তাকে কিন্তু প্রথমে একজনের অধীনে গিয়ে ট্রেনিং নিতে হবে। এখানে কিন্তু কোনো পড়াশোনা আমি করলাম যে কাপড়ের এইভাবে মাপ নিতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, এটা কোনো কাজে আসবে না যদি আমি নিজে হাতে কাপড় সেলাই না করি, কাপড় না কাটি। যাই হোক, তো ভাষাটা শিখতে গেলে আমাদেরকে ঠিক এই কথা বলার জায়গাটায় আসতে হবে। তো প্রথমে প্রেজেন্টেশনটা শুনি, তারপরে এখান থেকে কয়েকটা ট্রান্সলেশন আমরা করব। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ওকে, স্টার্ট নাও। Quickly you have to say, and you have to correct your pronunciation, and you have to maintain the correct rules of grammar. Okay, you can start now. Good morning. Okay. I am Shantana Das. I would like to thank my Honorable Sir Prashan Sarkar Okay. for giving me a chance to say something, um, something, few words. Yes, Few something, words few that- words. Okay. I think few words. The selected topic in front of you. You. My selected topic, the importance of learning English. Okay. There are English is an international language. English is very important because if I want to higher study in university library, most of the books are written by English. So we learn English. So we learn English. If I want to go abroad, we must need to know English. If I want to get better job, we need to learn English. Without English, we can't do nothing. At present, English is very, very important language. Thank you. Okay, thank you for your presentation. Thus you will say, and one day you will get fluency. Without practice you can't get fluency. এভাবে বলতে হবে, বলতে বলতে ফ্লুয়েন্সিটা চলে আসবে। একটা ব্যাপার হচ্ছে কি, আমি আজকে 10টা সেন্টেন্স বললাম, আগামীকাল আমাকে 15টা সেন্টেন্স বলার টার্গেট রাখতে হবে, পরের দিন আমাকে 20টা, পরের দিন 25টা, এইভাবে কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। আমরা যেহেতু অনেকদিন ভাষাটায় কথা বলি না, বা আমরা জন্মলগ্ন থেকে বাংলায় বলি, আমাদেরকে একটু সময় লাগবে ফ্লুয়েন্সি আনতে গেলে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। কোনো কাজ কিন্তু রাতারাতি হয় না। একটা বিষয় বিষয় মনে রাখতে হবে যে আমাকে হাল ছেড়ে দিলে হবে না, আমি যদি লেগে থাকি আমি এটা পারবো, এটা সম্ভব। অনেক সহজ একটা কাজ হচ্ছে একটা ভাষা শেখা।
এর থেকেও কিন্তু অনেক কঠিন কঠিন কাজ মানুষ করছে জগতে, তাই না? এই যে বলছিলাম আগে একটা ক্লাসে, আমি আজকে ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিচ্ছি, আমার সামনে ভিজিয়াবেল একটা ল্যাপটপ, একটা ডিভাইস, একটা ফোন। একটা সময় কিন্তু এগুলো আমাদের কাছে স্বপ্নের ব্যাপার, কল্পনা অতীত ছিল। 2005 সালে আমরা চিন্তা করতাম, মনে মনে ভাবতাম যে এমন কি কোনো যন্ত্র আবিষ্কার হবে, এখানে বসে আমেরিকার লোকেদের সঙ্গে ছবি দেখে দেখে ভিডিও কলে কথা বলবো। কিন্তু এটা কল্পনা করতে করতেই কল্পনা থেকে বাস্তবে রূপ আসে। আগে কিন্তু ধরে নিতে হয়, অঙ্ক করতে গেলে বীজগণিতের কিছু অঙ্ক আছে যে আমরা বলি মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই। এটা কিন্তু মনে করা হয়, অর্থাৎ সেইটাকে কিন্তু কল্পনা করতে হয়, কল্পনা না করলে কখনো বাস্তবতায় আসা যায় না। তো আগে আমাকে কল্পনা করতে হবে যে আমি ঠিক আমেরিকানদের মতো করে ইংরেজি বলতে পারছি, আমি বলতেছি। এইটা একসময় ড্রিম আনতে হবে, ড্রিম থেকে একসময় ম্যাটেরিয়ালাইজ হবে, বাস্তবায়িত হবে। আচ্ছা, তারপর দাদা একটু বলবেন প্লিজ, ইন ফ্রন্ট অফ আস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হোয়াই উই উইল লার্ন ইংলিশ, আমরা কেন ইংরেজি শিখবো, এর গুরুত্বটা কি? ইন ডিটেইলস ইউ হ্যাভ টু সে। ওকে, স্টার্ট নাও। Namaskar ওকে। and good morning. First, I would like to thanks my honorable sir, Prashan Sarkar, for giving me such a chance to say something about importance of learning English. ওকে। We know the English is only one international language among them all over the world. We know many international languages, but English is one of the international languages. It is used all over the world. ওকে। You can go abroad, you must know English for better communication. And when you go to the university and higher study, you can't know English, you can't more knowledge about their specific subject, because the most of the book of higher study is written by English. And you want to be an international businessman, you must know English, because uh, you need to know the communicate the foreign people, you must know English. And you want to be a businessman or any like the own business freelancer, you need to know English, because you communicate the foreign people. And you want to be a higher corporate job, you must know English, because in corporate job you need to know communicate the foreign people and others people. And when you go abroad for traveling or medical purpose, you need to know English, because English is a common language all over the world. You know your country language, but when you go abroad, you need only one language in English. You can communicate all over the people of foreign country. And I know the English is a prestigious language. When you know English, and any gossiping or any uh, meeting, you can say something about English, you honored everywhere, because you know English. And we know that English is a, and in my childhood or boyhood, we can watch many movie, and we can see there any high society people like heroine or the family members, they try to speak English, and it is the symbol of high society. And anywhere you can just say something in English, I think you honored. Uh, Actually, it is the symbol of high society, and you can't say in a short time
The importance of English language you can't say in short time. And I think you want to be a good communicator, you must know English. And if you want to be a smart boy, you must need to know English. And anywhere you can, in the age of globalization, you know the international knowledge, you can't English, you didn't get the international news or international knowledge. So I think uh, you must know English, and you want to be a good speaker, you must know English. And all about me. Thanks. Uh, Stay well and talk to you later. Thanks for patience sharing. Thanks for patience sharing. Uh, See you in the next class or talk you in later or in next time. Thank you. Nice presentation. এখানে একটা প্রশ্ন যদি করা হয় যে হাউ ক্যান উই লার্ন ইংলিশ ইজিলি, আমরা কিভাবে সহজে ইংরেজি শিখতে পারি? তো এটা বলা হচ্ছে যে আমরা আমাদের একটা কথা বলেছেন খুব ভালো, যে চাইল্ডহুড, ফ্রম আওয়ার চাইল্ডহুড উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইন ইংলিশ। আমাদেরকে ইংলিশে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কিন্তু ইন আওয়ার কান্ট্রি, বাট ইন আওয়ার কান্ট্রি মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট ডু দিস। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরা এটা করে না। আমরা অঙ্ক, বিজ্ঞান, বাংলা, অন্য কিছু পড়ি খুব গুরুত্ব দিয়ে, কিন্তু ইংরেজিটা আমরা পড়ি না। একটা সময়ে কিন্তু মানুষ খুব পরিমাণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতো না, কিন্তু এখন আমাদের দেশের মানুষ উন্নত দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে। আর এই উন্নত দেশে পাড়ি জমাতে গেলে প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে আপনাকে ফ্লুয়েন্টলি ইংরেজি জানতে হবে। ইংলিশ নোয়িং পারসন ইজ নিডেড। ইংলিশ নোয়িং পারসন ইজ নিডেড এভরিহোয়ার, ইন হোম অ্যান্ড অ্যাব্রোড। ইন হোম অ্যান্ড অ্যাব্রোড অর্থাৎ দেশে বিদেশে ইংরেজি জানা লোক খুবই প্রয়োজন, খুবই দরকারি। আমাদের দেশেও বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কর্পোরেট অফিসগুলো রয়েছে, তারপর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বিভিন্ন রকম যারা ট্যুরিজম, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে জড়িত, এদের কিন্তু ইংরেজি ভাষাটা, অর্থাৎ সব জায়গায়, ইন এভরি প্লেস ইংলিশ নোয়িং পারসন ইজ নিডেড। এখন তো প্রত্যেকটা জায়গায় একজন পিয়নকেও, একজন ডিসি অফিসের যে পিয়ন, তাকেও কিন্তু কম্পিউটার অপারেট করতে হয়, আর কম্পিউটারের ভাষাটা সর্বদা কিন্তু ইংরেজি হয়। দেয়ার ইজ নো বেঙ্গলি। ফর দিস রিজন ইউ হ্যাভ টু নো ইংলিশ ওয়েল। ইন মেনি জব সিকার্স, ইন মেনি জব সেক্টরস, দে নিডস অর দে রিকোয়ার্স ইংলিশ নোয়িং পারসন। অনেক জায়গায় চাকরির অ্যাপ্লিকেশনে উল্লেখ করে দেয় যে সাবলীলভাবে ইংরেজি পড়তে ও বলতে পারার দক্ষতা ও যোগ্যতা থাকতে হবে। এটা কেন বলে? কারণ অফিসে একটা চিঠি আসলো ইংলিশে, হ্যাঁ, আমি একটা জব করি খুলনাতে, এখন ঢাকা থেকে আমার অফিসে একটা চিঠি আসছে, এই চিঠিতে কি লেখা আছে এইটা যদি আমি না জানি, না পারি, তাহলে তো আমাকে ওখানে নিবে না। ওকে, তো আমরা আগামী ক্লাসের প্রেজেন্টেশনটাও এখন একটু সিলেক্ট করে রাখি। আগামী ক্লাসের জন্য আমরা কোনটা নিলে ভালো হয়? আজকের টপিকসটা খুবই ভালো ছিল। এই ধরনের একটা টপিক নিজেকে খেয়াল করতে হবে, আমার যেন প্রতিদিন 1% করে উন্নতির দিকে যায়। আমি যেন কখনো আজকে যা বললাম, কালকের বলাটা যেন আজকের থেকে বেশি ভালো হয়। এইটা লক্ষ্য করলেই কিন্তু আমরা ভালো করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে কথা বলতে পারি? প্লিজ হেল্প মি। ক্যান ইউ হেয়ার মি? শুনতে পারছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমাকে কি শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট।
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, মনে হয় ওই ল্যাপটপে মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে নাকি? প্রবলেম দেখা ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমি আবার কেটে দিয়ে লাইনটা আবার দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, হ্যাঁ। ওকে। হ্যাঁ, ওই লিংক দিয়েছি, পুনরায় একটু লিংকে জয়েন করেন তো, দেখি ক্লাসে জয়েন করা যায় কিনা। প্রবলেম হচ্ছে আমরা
কথা বলতে থাকি, তারপরে ইন্টারনেট যখন আসবে তখন আমি আচ্ছা, তাহলে ফোনেই কন্টিনিউ করবো এইভাবে? কন্টিনিউ। এই যে নেটওয়ার্কটা একটু ফ্ল্যাগ মানে এই যাচ্ছে আসছে তো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আমারও আজকে আমি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমি এইভাবে কথা বলি, এটা আমরা কন্টিনিউ করি ফোনের মাধ্যমে। তো আসলে যেটা বলছিলাম যে আমাদের কিছু বিষয় একটু দেখতে হবে, যেমন আমি এখানে একটু আজকে ফোনে স্ক্রিন শেয়ারটা করে দেখাই, সব সময় বিকল্প পদ্ধতি রাখি হাতে। আচ্ছা, আমি কয়েকটা সিস্টেম একটু দেখাই যে আমরা কিভাবে সহজে আমাদের কথা বলতে পারি, স্পোকেন ইংলিশে আমাদের কোন কোন জায়গাটা বেশি গুরুত্ব দিতে হয়। আমি কয়েকটা বিষয় একটু দেখাতে চাচ্ছি, জাস্ট ওয়েট। এখন একটা সময় ছিল ইংরেজি শেখাটা খুব কঠিন ছিল, কিন্তু এখন দেখেন কত সহজে আমরা ভাষাটা শিখতে পারি। আমরা ছোটখাটো কয়েকটা স্ট্রাকচার একটু দেখব। নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখতে পারছেন? যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঝাপসা না, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এবার কি একটু ক্লিয়ার হয়েছে? হচ্ছে না, তাই না? নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, তো এই জন্য এখানে আমি কয়েকটা রুল আপনাদের জন্য একটু সামনে নিয়ে এসেছি। সেই রুলগুলা কি কি আমি একটু দেখাতে চাই, যেমন ইম্পর্টেন্ট কিছু রুল রয়েছে, সেই রুলগুলোর মাধ্যমে আমরা সহজে কথা বলতে পারি। ডেইলি ইউজ ইংরেজি বাক্য শিখুন, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কি কি বাক্য আমাদেরকে প্রতিদিন প্রয়োজন হয় একটু খেয়াল করব আমরা। দেখেন স্ক্রিনটা যদি দেখা যেত, আমি শেয়ার করে দিয়েছি অলরেডি, মনে হয় ভালো হতো যদি দেখা যেত। দেখা যাচ্ছে? আচ্ছা, একটু ছোট আছে স্ক্রিনে, মোবাইলে তো এই জন্য একটু ছোট হতে পারে। বলছে আমার কিছু সাহায্য দরকার। দেখেন, সব কথা কিন্তু গ্রামার শিখে বলা লাগে না। কেমন? সকালবেলা আপনার সঙ্গে বাজারে দেখা হলো, আমি বললাম গুড মর্নিং দাদা, আপনি বলবেন গুড মর্নিং ইউ টু। তো এই যে গুড মর্নিং বললাম, এখানে কিন্তু কোনো গ্রামারের প্রয়োজন পড়েনি। আমি কথা বলে বিদায় নিচ্ছি, তখন বললাম গুড বাই, গুড নাইট, গুড ইভিনিং। তা এই যে কথাগুলা আমাদের কিন্তু টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজ, আমরা যদি মেন মেন পয়েন্টগুলো সম্পর্কে একটু ধারণা রাখি, ভাষাটা আমরা সহজে কথা বলতে পারি, রপ্ত করতে পারি। যেমন দেখেন, বলছে আমার কিছু সাহায্য দরকার, আই নিড সাম হেল্প। এখানে কিন্তু নিডের ব্যবহার, নিড মানে হচ্ছে দরকার বা আবশ্যক। তুমি কি আমাকে দেখাতে পারবে, ক্যান ইউ শো মি। সি মানে হচ্ছে নিজে দেখা, আর শো মানে হচ্ছে অপরকে দেখানো। আমি অসুস্থ বোধ করছি, আই অ্যাম ফিলিং সিক, আই অ্যাম ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি। আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং হোম। বাহিরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং আউটসাইড। আমি তোমার পোশাক পছন্দ করেছি, আই লাইক ইউর ড্রেস, আই লাইক ইউর ড্রেস। হ্যাঁ, এইগুলো আমি পড়ার থেকে আপনি পড়লে মনে হয় বেশি ভালো হয়। দিদি একটু পড়বেন এখান থেকে। তুমি কি সেটা আবার বলতে পারবে, ক্যান ইউ রিপিট দ্যাট। ক্যান ইউ রিপিট দ্যাট? হুম তুমি কি সেটা বলতে পারবে? হুম, বাংলাটাও বলবেন, আমি খুব উত্তেজিত। হ্যাঁ, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। হুম বন্ধ করো, হুম বলতে হবে। হুম, ও, শপ, শপ মানে হচ্ছে দোকান, শপ। হ্যাঁ, নিকটতম দোকান কোথায়। হুম দোকান কোথায়? হুম আই এম হুম করেছি। হুম ক্যান আই আক্স ক্যান আই আক্স ইউ এ কোশ্চেন? আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? হুম আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। হুম রাইট ইট ডাউন, হুম আমি লিখে রাখো। হুম টু কুক, হুম, আমি রান্না শিখেছি। হ্যাঁ, শিখছি। Is it, হুম আমার নাম কি? হুম টু স্লিপ, হুম যাচ্ছি। হুম
অফ দ্য লাইট, হুম বাতি বন্ধ করো। হুম আই নিড টু বাই সাম ফুড, আমার কিছু খাবার কিনতে হবে। হুম ক্যান ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো? আই এম হ্যাপি টু সি ইউ, তোমাকে দেখে খুশি, আমি আমি খুশি। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা। আই লাইক প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি। প্লিজ ডোন্ট বি লেট, দয়া করে প্লিজ ডোন্ট বি লেট, দয়া করে দেরি করো না। আই এম গোয়িং টু ওয়ার্ক, আমি কাজ করতেছি। হোয়ার ইজ ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই নিড এ ডক্টর, আমার একজন ডাক্তার প্রয়োজন। প্লিজ কল মি টুমরো, দয়া করে আগামীকাল উম, আগামীকাল আমাকে ডেকো। আচ্ছা, এবার মনে হয় লাইনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইটা তাহলে কেটে দেয় এখান থেকে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে মোবাইল শেয়ার করেও দেখেন একটা প্লট আমরা পড়তেছিলাম যে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলা বলি বা আমাদের যেগুলার বলার প্রয়োজন পড়ে এমন কিছু ওয়ার্ড আমরা একটু দেখতেছিলাম। আসলে একটা বিষয় কি, কথা বলতে গেলে কিন্তু একজন পার্টনারের প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় সেই পার্টনার পাই না, এই জন্য কিন্তু কথা বলতে পারি না। তো আমি মনে করি এই জায়গাটা আপনাদের খুবই ভালো রয়েছে। আপনারা দুজন দুজনের সঙ্গে ইংলিশে কথা বলবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, ওই যেটা মোবাইলে দেখাচ্ছিলাম সেইটা আবার আমি কম্পিউটারে নিয়ে এসেছি। আমার এখানে মোবাইল কম্পিউটার কানেক্টেড থাকে। তো এই যে শেষের বাক্যটা এখানে বলছে যে একটু তৃতীয় বাক্য শেষে, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। যদি বলা হয় তুমি কোথায় থাকতে বা তুমি কোথায় বাস করতে, হোয়ার ডিড ইউ লিভ, হোয়ার ডিড ইউ লিভ। আমার একজন ডাক্তার দরকার, আই নিড আ ডক্টর। দয়া করে আমাকে আগামীকাল ফোন করো বা করিও, প্লিজ কল মি টুমরো। এখানে কিন্তু কোনো গ্রামার, কোন নিয়মে আপনি বলবেন আগামীকাল ফোন করবে বা ফোন করো, প্লিজ কল মি টুমরো। এখানে আগামীকাল ফোন করবে এমনটি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে আপনি করেন, তাহলে বাক্যটা হতো প্লিজ ইউ উইল কল মি টুমরো। কিন্তু আসলে এইটাকে বলা হচ্ছে, এটাও গ্রামাটিক্যাল একটা রুল, এটাকে বলা হয় নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যৎ। যেমন আমি আগামীকাল ঢাকায় যাব, এই বাক্যটাকে এভাবেও বলা যায়, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, আমি আগামীকাল ঢাকায় যাব। অর্থাৎ রাত 10টার সময় মনে করেন আমার ব্যাগপত্র সব গোছানো রেডি করা আছে, আমি বলছি যে আমি ভোর হলেই, রাত পোহালেই ঢাকায় যাব। তো এই যে একটুখানি সময় বাকি, এটাকে নিয়ার ফিউচার বলে, যে আমি একটু পরেই ঢাকায়। নেক্সট মানে প্রিভিয়াস ডেতে আমি বলছিলাম যে আই এম গোইং টু। হ্যাঁ হ্যাঁ, এইটা বলছিলেন, রাইট রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, নিয়ার ফিউচার, এই শেষের বাক্যটাও কিন্তু নিয়ার ফিউচারের। প্লিজ কল মি টুমরো, এখানে আগামীকাল ফোন করো এই বাক্যটা বলার থেকে এটা বেশি ভালো হতো আগামীকাল ফোন করবে। তো ওইটা না বলে নিয়ার ফিউচারে করা হয়েছে, প্লিজ কল মি টুমরো। আচ্ছা, এখানে আরেকটা বাক্য আমাদের এই লেখায় ভুল রয়েছে, যেমন এই যে আই অ্যাম লার্নিং টু কুক, আমি রান্না শেখাচ্ছি, এখানে হবে আই অ্যাম টিচিং টু কুক। লার্নিং মানে হচ্ছে শেখা, যদি এটা হয় আই অ্যাম লার্নিং টু কুক, এর বাংলাটা হবে আমি রান্না শিখছি। আই অ্যাম লার্নিং, হ্যাঁ আমি শিখছি, কিন্তু এখানে রয়েছে শেখাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা ব্যবহার, আমি দেখাবো প্রযোজক ক্রিয়া। অর্থাৎ নিজে কাজ না করে, বাংলা ব্যাকরণে এটা 9-10 আমাদের ছিল, নিজে সাবজেক্ট নিজে কাজ না করে যখন অপরকে দিয়ে, অন্যকে দিয়ে কাজ করায়, তখন তাকে কজেটিভ ভার্ব বা প্রয়োজক ক্রিয়া বলে। তাকে কি বলে? প্রয়োজক ক্রিয়া। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আমি আমার বাড়িটিতে রং করিয়েছি, আমি নিজে রং করিনি, আমি শ্রমিক দিয়ে রং করানোর কাজটা সেরে ফেলেছি, আমি আমার চুল কাটিয়েছি। এগুলো হচ্ছে নিজে করি না, আমার চুল আমি কাটিনি, আমার চুল আমি কাউকে দিয়ে কাটিয়েছি। এগুলা হচ্ছে কজেটিভ ভার্ব বলে। যাই হোক, তো আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা প্রেজেন্টেশন শেষ করেছিলাম সবেমাত্র। তারপর আমরা টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো আছে, আমরা প্রতিদিন এখান থেকে কয়েকটা করে একটু একটু করে প্র্যাকটিস করব, এবং এইখানে বাক্যগুলো আমরা এমন ভাবে বলবো
যেন প্রত্যেকটা বাক্যের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ, এইগুলা যেন আমরা ভালোভাবে বলতে পারি। তো বলছে রনি, ছিল যে আমি একটি পাখি দেখিতেছি, হ্যাঁ আমি একটি, আমি হ্যাঁ দেখিতেছি, এখানে তো আই সি এ বার্ড নাকি? অবশ্যই, কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে, নিশ্চয়ই আপনাদের জানা আছে। সি, সি ভার্ব, হ্যাঁ কিছু কিছু আমি এগুলো দেখাবো নেক্সট আগামী ধাপে ধাপে। ভার্ব কিন্তু অনেক রকমের, আমরা গ্রামার বইটা পর্যালোচনা করে 64 প্রকারের ভার্ব পেয়েছি, ক্রিয়া। কিন্তু আসলে কথা বলতে গেলে সকল প্রকার ভার্বের প্রয়োজন হয় না। 10 থেকে 12 রকমের ভার্ব যদি আমরা জানি, তো আমরা কিন্তু কথাগুলো স্পষ্টভাবে বলতে পারি, সব কথা। তো এইখানে একটা ভার্বের যে প্রকারভেদ রয়েছে, আমি আজকেই পার্টস অফ স্পিচ, গত ক্লাসে নাউন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, আজকে প্রোনাউন, ভার্ব এগুলো দেখাবো। তো এই ভার্বের যে প্রকারভেদ আমরা জানি, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এইখানে দুইটা ভার্ব রয়েছে, স্ট্যাটিক ভার্ব, আরেকটা হচ্ছে ডায়নামিক ভার্ব। আমি শীটটা কোনো একটা সময় সামনে এনে দেখাবো ভার্ব যখন পড়াবো। তো এই স্ট্যাটিক ভার্ব আর ডায়নামিক ভার্ব, এটা সব বইতে থাকবে না, পাবেন না, যে সাধারণ প্রচলিত গ্রামার আমি দেখেছি এটা দেয় না, কিন্তু ফরেন রাইটাররা অনেকে এটা দিয়েছে। তো এই স্ট্যাটিক ভার্ব আর ডায়নামিক ভার্ব, অনেকে প্রশ্ন করে যে স্যার আমি একটি পাখি দেখিতেছি, এখানে কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম সিইং এ বার্ড কেন হবে না? আসলে এটা ওই দুইটা ভার্ব না জানা থাকলে এই জায়গাটা পারা যায় না। ডায়নামিক ভার্বটা কেমন, যে ভার্বগুলো, যে কাজগুলো করতে গেলে আমাদের বাহিরের যে ইন্দ্রিয়গুলো, এইগুলোর সাহায্যে করতে হয়, হাত পা। যেমন আমরা ভাত খাই, ভাত খেতে গেলে কিন্তু আমাদের দাঁত দিয়ে চিবিয়ে তারপরে খেতে হয়। আমি একটা চিঠি লিখি, এটা আমার হাতের মাধ্যমে, এটা লিখতে আমার কিন্তু একটু হলেও কষ্ট হচ্ছে। এগুলো আমার বাহিরের যে ইন্দ্রিয়, হাত আমার বাইরের ইন্দ্রিয়, এইটা দিয়ে আমাকে করতে হচ্ছে। কিন্তু একটা পাখি দেখা, গাছের ডালে একটা পাখি বসা রয়েছে, আমি পাখিটা দেখছি, এখানে কিন্তু আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না, জাস্ট আমি চোখ মেলে দেখতে পারছি। আরেকটা বাক্য যদি বলি, আমি তোমাকে ভালোবাসি, আমরা স্বাভাবিকভাবে বলি আই লাভ ইউ। কিন্তু আমরা অনেক সময় যদি বলতে চাই আমি তোমাকে ভালোবাসিতেছি বা ভালোবাসছি, এখানে অনেকে আই এম লাভিং ইউ দেয়, কিন্তু বাক্যটা ভুল। আমি তোমাকে ভালোবাসি, এখানেও আই লাভ ইউ হবে, আমি তোমাকে ভালোবাসছি, এখানেও আই লাভ ইউ হবে, কারণ এইগুলা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো, যে কাজগুলো করতে গেলে আমাদের শারীরিক কোনো পরিশ্রম হয় না, এই ভার্বগুলোর সঙ্গে, বেশি না, এটা সম্ভবত 35 থেকে 40টা ভার্ব আছে এই ধরনের, এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি ফর্ম, অর্থাৎ এদের কন্টিনিউয়াস ফর্ম হয় না। ব্যাখ্যাটা কি মোটামুটি বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই স্ট্যাটিক ভার্ব আর ডায়নামিক ভার্ব, এগুলো আমি দেখাবো। ডায়নামিক ভার্ব হচ্ছে এই সাধারণ এগুলোই, যেমন আমি সাইকেল চালাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি চিঠি লিখছি, আমি ফুটবল খেলছি, ফুটবল খেলতে গেলে আমাকে দৌড়াতে হয়, আমার গা দিয়ে ঘাম ঝরে যায়, এগুলো ডায়নামিক ভার্ব। ডায়নামো রয়েছে না, অর্থাৎ যেগুলো ঘূর্ণন মান, যে কাজ করতে গেলে আমার এই বাইরের হাত পা দাঁত, মানে এইগুলো কাজে লাগবে, এইগুলা হচ্ছে ডায়নামিক ভার্ব। আর স্ট্যাটিক ভার্ব, এই যে বললাম যে আমি চোখ মেলে জাস্ট পাখিটাকে দেখতেছি, এখানে আমার শারীরিক কোনো কসরত করা লাগতেছে না, এই যে স্ট্যাটিক। হ্যাঁ বলুন। লিসেনিং তাহলে হবে না? লিসেনিংটা আবার কিন্তু অনেকটা আমার ইন্দ্রিয়, এটা আপনি অনেকটা বলতে পারেন যে কেন লিসেনিং হবে না, লিসেনিং হয়, যেমন আই এম লিসনিং ইউ, আমি তোমাকে শুনছি বা আমি আপনাকে শুনছি। এই শোনার ক্ষেত্রে কিন্তু আবার একটু ব্যতিক্রম হয়, কারণ দেখবেন যখন অনেক জোরে সাউন্ড হয় তখন আমাদের কানে কিন্তু একটু আঘাত লাগে, তখন আমরা কানটা একটু বন্ধ করে রাখার চেষ্টা করি। এই লিসনিংটা আমি আপনাকে দেখাবো, 35 থেকে 40টা ভার্ব রয়েছে স্ট্যাটিক ভার্ব মাত্র, এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি হয় না। তার ভিতরে ওই সি একটি, লাভ একটি, এরকম কয়েকটা ভার্ব আছে যাদের সঙ্গে কখনো আইএনজি ফর্ম হয় না। যাই হোক, আমরা ভালো একটা লেসন শিখলাম। ভার্বের যে, যেমন আমরা সাধারণত তো জানি যে ভার্বের যেমন এই যে নন ফিনিট ভার্ব আর হলো ফাইনিট, হ্যাঁ, ফাইনিট আর নন ফাইনিট ভার্ব। হ্যাঁ হ্যাঁ। এর ভিতরে যেমন আবার যেমন ফাইনিট ভার্ব যেটা, এটা যেমন আছে যেমন প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এরকম। এখন তাহলে ওই যে বললেন যে প্রায় 65 বা 64। হ্যাঁ হ্যাঁ। মানে ওটা কোন জায়গা থেকে মানে ইটা হয়েছে? এখন এই যে ভার্বের, দেখেন আমি সামান্য একটু দেখাই, এটা দেখলে বুঝতে পারবেন, আসলে এগুলা না দেখলে হয় না। আমরা এখানে এখন যেটা দেখব, এটা আমরা 10 থেকে 12 রকম বা 14-15 রকমের ভার্ব একটু দেখব। জাস্ট ওয়েট।
ভার্ব, VERB। ভার্ব ইন ডিটেইলস। আচ্ছা, এই যে দেখেন একটা চিত্র দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখা যায়? হ্যাঁ, ইয়েস। এইখানে দেখেন, এইখানেও কিন্তু অনেকটা দিয়েছে। একেবারে শুরুতেই ভার্বের দুইটা শাখা, ভার্ব নামক একটা গাছ বা বৃক্ষ, এর প্রধান দুইটা শাখা। বাম পাশে দেখেন অ্যাকশন ভার্ব, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। আবার ডান পাশে দেখেন স্ট্যাটিভ ভার্ব। এই সেই স্ট্যাটিভ ভার্ব। এইখানে ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন। আবার ভার্ব থেকে দুইটা শাখা নেমে এসেছে। উইক ভার্ব, যেটার আরেক নাম হচ্ছে রেগুলার ভার্ব, আবার আরেকটা হচ্ছে স্ট্রং ভার্ব। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই যে কোনো কোনো ভার্বের, যেমন ইট, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম যদি বলি খেয়েছিলাম বা খেয়েছিল, তখন এট হবে, ATE, ইট, এট। কিন্তু আমি যদি বলি প্লে, প্লে মানে খেলা করা, এর V2 হবে প্লেড। দেখেন, প্লের পরে শুধু ইডি যোগ করেছি। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে উইক ভার্ব। অর্থাৎ যে সকল ভার্বের ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়, তাদেরকে স্ট্রং ভার্ব বলে। আর যেসব ভার্বের পরে ভার্বের শেষে ডি, ইডি, টি, এনই ইত্যাদি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়, সেগুলোকে উইক ভার্ব বলা হয়। তো এগুলো আমরা ব্যাখ্যা পাবো আস্তে আস্তে। তো এখানে দেখেন প্রায় 14-15 রকমের ভার্ব দিয়েছি। ফাইনিট ভার্ব আরেকটা দিয়েছি, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, অথবা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের অপর নাম হেল্পিং ভার্ব। এই নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। এই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এগুলো নিশ্চয়ই পড়েছেন যখন BCS পরীক্ষা দিয়েছিলেন, অবশ্যই কিন্তু এগুলো দেখেন সবই আপনাদের পড়া। শুধু জাস্ট আমি একবার একটু আপনাদের সামনে রিভিশন দিব, সব আপনাদের আবার মনে পড়বে। এই ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। তো পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। আমি গত একটা ক্লাসে মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। হ্যাঁ, সব কথা টেন্স দিয়ে বলা যায় না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেতে পারি, তখন কিন্তু আই ক্যান ইট রাইস। তখন দেখবেন এই যে গ্রামারের আমি বলছি যে 30 থেকে 35টা আইটেম সম্পর্কে ধারণা দিব, দেখবেন ফ্লুয়েন্টলি কথা বলা যাবে। তো এই যে প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারিটা কেমন? যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি। তো এটা কোন অক্সিলারি? এই বি ভার্ব থেকে আগত যে ভার্বগুলা, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে। তো এখানে আবার দেখেন এই প্রিন্সিপাল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বে ভাগ করা হয়েছে। ইনট্রানজিটিভ ভার্বকে আবার কাপুলেটিভ ভার্ব, আবার কোয়াজিপেসিভ ভার্বে ভাগ করা যায়। কোয়াজিপেসিভ, হ্যাঁ, অনেকগুলো ভাগ রয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে মাথার ভিতরে এটা নিব না। তবে যেটা বলছিলেন সেটা কিন্তু প্রথমেই রয়েছে, যে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, আবার আমি একটা পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড। এটা হবে না, ওই ক্ষেত্রে হবে আই সি এ বার্ড। এটা কেন হবে? কারণটা হচ্ছে এই অ্যাকশন ভার্ব অথবা স্ট্যাটিক ভার্ব বা ডাইনামিক ভার্বের একটা আলোচনা ওখানে চলে আসে। এই ভার্বের দেখেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে, যে কোনো ভাষা শিখতে গেলে ভার্বটাকে খুব ভালো করে শিখতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভার্ব নিয়ে বেশি আলোচনা করি। কারণ আমি দেখিয়েছিলাম প্রথম দিনের ক্লাসে আপনাদেরকে যে সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, কিন্তু পৃথিবীতে এমন কোনো বাক্য আপনি দেখাতে পারবেন না যেখানে কোনো ভার্ব নেই। একটা আমি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের কোনো মানুষের যদি একটা হাত নাও থাকে, আমরা বেঁচে থাকতে পারি। কোনো মানুষের মাথায় চুল নেই, দেখবেন টাক পড়ে গিয়েছে, সে বেঁচে থাকতে পারবে। কোনো মানুষের একটি চোখ নেই, সে বেঁচে আছে। কারো একটি পা নেই, কারো দুই হাত নেই, তারাও বেঁচে আছে। কিন্তু প্রধান যে অঙ্গটা আমাদের, যদি সোল বা আত্মা যেটাকে বলি, বা রুহু যেটাকে বলা হচ্ছে, এইটা না থাকলে কি আমরা বাঁচবো? বাঁচবো না। তো আপনার পরীক্ষার খাতায় আমি দেখেছি টিচাররা সাবজেক্টে ভুল হলেও নম্বর দেয়, অবজেক্টে ভুল হলেও নম্বর দেয়, কিন্তু কোনো টিচার ভার্বের ভুল হলে কিন্তু নম্বর
দিবে না। এই জন্য আমাদেরকে ভার্বটাকে প্রতিদিন ভার্ব নিয়ে আপনি একটু একটু করে পড়বেন। আমি কয়েকটা বিষয় একটু বলে দেই, মনে রাখবেন জাস্ট 1 মিনিটের ভিতরে। আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদেরকে 7টা বিষয় শিখতে হবে। হ্যাঁ, তো এখানে আমি ওই 7টার সঙ্গে আমি বলছি, যেমন আপনি এইগুলা অবসর সময় যখনই পাবেন এইগুলা নিয়ে একটু নাড়াচাড়া করবেন। টেন্স, ভার্ব, টেন্স, ভার্ব, ভয়েস চেঞ্জ, আর হচ্ছে ক্লজ, কন্ডিশনাল, আর প্রেপোজিশন। এইগুলা যদি ভালো ধারণা থাকে, অন্যগুলা না হলেও কিন্তু আপনি বাক্য গঠন করতে পারবেন। আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো। এখানে আমি কাকে বলছি তার নাম কিন্তু উল্লেখ নেই, কে কাজ করবে তার নাম কিন্তু উল্লেখ করিনি, অর্থাৎ এটা সাবজেক্ট বা কর্তাবিহীন একটা বাক্য, অথচ বাক্যটা কিন্তু সঠিক, ডু দা ওয়ার্ক। এখানে কিন্তু বলা হচ্ছে ইউ ডু দা ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা উজ্জ থাকে, কারণ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে কিন্তু সামনেই থাকে, তাকে কল্পনা করা হয় যে সে সামনেই আছে। এই জন্য এখানে ইউ ডু দা ওয়ার্ক, তো ইউটা আর বলা লাগে না। তো সাবজেক্ট ছাড়া দেখেন বাক্য হয়ে গেল, অবজেক্ট ছাড়াও বাক্য হয়ে যায়, যেমন আই ইট, আমি খাই, আই গো, আমি যাই, আই প্লে, আমি খেলি। আমি কি খেলি? আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, আমি লুডো খেলি। কোনো কিছু আমি উল্লেখ করলাম না, তাও কিন্তু আমার বাক্য হয়ে গেল, কিন্তু এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। তো বলা হচ্ছে সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হবে না। এই জন্য ভার্বের প্রতিনিয়ত ভার্বটাকে নিয়ে বেশি বেশি করে আমাদেরকে গবেষণা করতে হবে। এই জন্য দেখেন এই ভার্ব ফর্ম দিয়েছিলাম, কনজুকেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, এই কনজুকেশন অফ ভার্ব গুলো আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। তো এইগুলা তো সহজ, এর বাহিরেও কিন্তু আরো অনেক রয়েছে। এগুলা কিন্তু আমাদেরকে ধীরে ধীরে সব মুখস্থ করতে হবে, কারণ একটা বিষয় যদি বাদ পড়ে যায় পরের বিষয়টা আমরা বুঝতে পারবো না। এটা হচ্ছে চেইন সিস্টেমে, আপনি একটা বিষয় শিখবেন না, অন্য বিষয় গিয়ে আপনি আটকে যাবেন। আপনি একটা টেন্স, যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখলাম, কন্টিনিউয়াস না শিখে পারফেক্টে চলে গেলাম, তাহলে কিন্তু আমাদের একটা মানে সিকুয়েন্স বাদ পড়ে যাবে। ধারাবাহিক নাটক যেমন দেখবেন, একটা বা দুইটা পর্ব আপনি যদি গ্যাপ দেন, পরের পর্বগুলা কিন্তু কিছুই বোঝা যায় না। তো যাই হোক, আমরা প্রেজেন্টেশন নিলাম, এবং আমাদের এই মুহূর্তের কাজটা ছিল হচ্ছে আমরা কয়েকটা বাক্য একটু বাংলা থেকে ইংরেজিতে বলবো। আমি প্রথমেই বলেছিলাম আজকের ক্লাসের যে ডাইনামিক ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব, বা এখানে বলেছিলাম যে সরি, একটা বাক্যকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব, রূপান্তর করব। আমি আরো দেখিয়েছিলাম একটা ভার্ব দিয়ে কিভাবে 30টা বাক্য তৈরি করা যায়। তো এই যে জিটিএম মেথড, আমি যখন ক্লাস 6-7-এ পড়েছি তখন থেকে এই নিয়মগুলো মানে উঠে গেছে। আমরা ছিলাম লাস্ট ব্যাচ, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, তারপরে চলে আসলো কমিউনিকেটিভ মেথড, আরো অনেক অনেক কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো আমি মনে করি এই গ্রামার ট্রান্সলেশন মেথডে আমাদেরকে ইংরেজি শিখতে সহজ হয়। বাংলা থেকে ইংরেজিতে বলতে হবে, যেমন দেখেন রনি স্কুলে যায় নাই। আচ্ছা, এটা তো নেগেটিভ, এর অ্যাফার্মেটিভটা কি হবে বলতে পারবেন? রনি, স্কুল, না, রনি স্কুলে গিয়েছিল, রনি স্কুলে গিয়েছিল। আর রনি স্কুলে গিয়েছিল না, এটা এভাবে বলা যায় না, এটা বলা হচ্ছে রনি স্কুলে যায়নি বা যায় নাই। তো আমাদেরকে 4টা বাক্যই শিখতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো রনি স্কুলে গিয়েছিল, রনি ওয়েন্ট টু স্কুল। দেখেন গত একটা ক্লাসে আপনারা প্রশ্ন করেছিলেন যে এই বাক্যটা রনি স্কুলে যায় নাই, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ হিসাবেও করা যায়। যদি বলা হয় রনি স্কুলে গিয়েছে, হ্যাঁ, রনি স্কুলে গিয়েছে, আবার এইটার বাংলা নেগেটিভ বাক্যটাও সেম একই রকম হবে, রনি স্কুলে গিয়েছে না, এই কথাটা বলা যায় না, বলতে হবে রনি স্কুলে যায় নাই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্য শুনতে যেমন হবে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ঠিক একই হবে, আবার পাস্ট পারফেক্ট টেন্সেরও একটা নেগেটিভ বাক্য ঠিক একই শোনা যাবে। যদি বলা হয়, এখন এখানে আমি ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আপনাদের মনে আছে কিনা যে এইটা কিভাবে করবেন, আপনি পাস্ট ইনডেফিনিট ধরে করবেন, না পাস্ট পারফেক্ট ধরে করবেন, না প্রেজেন্ট পারফেক্ট ধরে করবেন, এইটা আপনার নির্ভর করবে। যেমন দেখেন এইখানে জাস্ট সিঙ্গেল একটা বাক্য, এক দাগে, রনি স্কুলে যায় নাই। এখানে আপনি 3টা নিয়মের যে কোনো একটা নিয়মের নেগেটিভে করতে পারবেন, কিন্তু এই বাক্যটা যদি কোনো প্যাসেজ আকারে থাকতো, এর আগে বা পরে
যে ধরনের বাক্য থাকতো, যেমন যদি বলছে রনি স্কুলে যায় নাই, সে গতকাল ভাত খায় নাই, সে গতকাল স্কুলে আসে নাই, তাহলে এটা আপনি পাস্ট ইনডেফিনিটের নেগেটিভে করতে পারতেন। কিন্তু এখানে যেহেতু একটি মাত্র বাক্য, আপনি এখানে ওই তিনটা স্ট্রাকচারের যে কোনো একটা করলে হবে, কোনো ভুল হবে না। আচ্ছা, তো রনি স্কুলে যায় নাই, রনি ডিডেন্ট গো টু স্কুল। ডিড ব্যবহার করলে আমরা মনে রাখবো, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে পরের ভার্বটা একদম ঠিক প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। রনি ডিড নট গো টু স্কুল। হ্যাঁ, আমি যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা নেগেটিভ কি হবে বলেন তো? আমি ভাত খাইনি, কি হবে? I didn't eat rice. থ্যাংক ইউ, আই ডিডেন্ট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? Did I eat rice? ডিড আই ইট রাইস। আমি কি ভাত খাইনি বা আমি কি ভাত খেয়েছিলাম না? Didn't I eat rice? ডিডেন্ট আই ইট রাইস। থ্যাংক ইউ। তাহলে পরের বাক্যগুলো একটু বলে চলে যান। তুমি ভাত খেয়েছিলে। You ate rice. রাইস, এটা দিয়ে চারটা বাক্য বলেন, একটা দিয়ে চারটা বলবেন। ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। তুমি Did you eat rice? Didn't eat rice. নেগেটিভটা বাক করে গিয়েছে, ইউ ডিড নট ইট রাইস। হ্যাঁ হ্যাঁ, এখানে ধারাবাহিকতাটা কি ঠিক রাখবেন কিভাবে? প্রথমে অ্যাফার্মেটিভ বলবেন, তারপর নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, আর শেষে বলবেন নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা বলেন, তাহারা ফুটবল খেলেছিল। They played football. নেগেটিভ কি হবে? They didn't play football. তারপর did they play football? তারপর didn't they play football? এখন লেখার পরে আমাদের লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, আমরা ফুল স্টপ দেই, কিন্তু এই বাক্যগুলো যেহেতু এগুলো নেগেটিভ, সরি ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ, শেষে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে, জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। লাবণী গান গেয়েছিল, তাহলে এটা কি হবে? লাবণী sang a song. এই দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আমার সেই ভার্ব ফর্ম কাজে লাগবে। সিং মানে গান গাওয়া, সিং, স্যাং, সাং। হ্যাঁ, এই জন্য বলি যে পূর্ব থেকেই আমাদের এই কনজুগেশন অফ ভার্ব এইগুলা মুখস্থ করতে হবে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, যে মনে করেন এই যে আমি পড়াতে বসেছি, আমার অনেক রকমের ডিভাইস সামনে রয়েছে, মোবাইল, আমার মাউস, আমার মাউস প্যাড, আমার একটা এটাকে বলে হচ্ছে ওয়েব ক্যামেরা, আমার পেন ড্রাইভ, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট গুলো। তরকারি রান্না করতে গেলে আমি কি তরকারি রান্না করবো, আমার সেই সবজি লাগবে, আমার মাছ লাগবে, আমার জল লাগবে, আমার জিরা হলুদ সব নিয়ে, ইনগ্রিডিয়েন্টস উপাদানগুলো নিয়ে আমাকে রান্না করতে বসতে হবে। তো আমি ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমার এইগুলা হচ্ছে উপাদান, আমাকে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে, এগুলো প্রথমেই করতে হবে, কিছু ভার্ব মুখস্থ করতে হবে, কিছু অবজেক্ট মুখস্থ করতে হবে, দেন you will be able to speak in English. At first you have to collect the ingredients of learning English. It's the precondition of speaking English fluently. If you want to be a fluent speaker, at first you have to know this must. এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। ভার্ব ফর্ম দেখেন, আমি একটা ভার্ব যদি দেই, এখান থেকে একটা কঠিন একটু ভার্ব দেই, যেমন মনে করেন যেটা আমরা একটু কম জানি, এমন একটা ভার্ব এখান থেকে খুঁজে বের করি। এখানে সবগুলোই সহজ দিয়েছি, প্রথম শীটটা তো, এখানে সব ভার্বগুলো খুব সহজ আছে। সেখান থেকে আমরা যে কোনো একটা, যেমন টিয়ার, দেখেন টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, যে কোনো কাগজ ছিঁড়ে ফেলা, কাপড় ছিঁড়ে ফেলা, এটা টিয়ার, TEAR, টিয়ার। এর V2 হবে টর, TORE, টিয়ার টর, টর্ন, V3 হবে টর্ন। এখন যদি বলা হয় আমি কাগজটি ছিঁড়িয়াছি বা ছিঁড়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have torn the paper, I have torn the paper। এখন এই টর্ন মানে ছিঁড়ে ফেলেছি, ছিঁড়িয়াছি, টিয়ার থেকে এসেছে টর্ন। এই টর্ন ওয়ার্ডটা যদি আমার মুখস্থ না থাকে, তাহলে এই বাক্যটা আমি করতে পারবো না, যে আমি একটা কাগজ ছিঁড়েছি, আমি একটা টাকা ছিঁড়েছি, আমি একটা কাপড় ছিঁড়েছি। এই জন্য বলা হচ্ছে যে এই ভার্ব ফর্ম গুলো একটু, আর দেখেন এগুলো সব আপনাদের জানা, আমাদের এগুলো জানা আছে, জাস্ট 1-2 বার রিডিং পড়বেন, দেখবেন আপনার ব্রেনে আবার চলে আসবে এগুলা। স্যার, আমি একটা কাগজ ছিঁড়েছি, এখন এটা কি পাস্ট ইনডিফিনিট হবে নাকি? না, এটা দেখেন, এই যে এটা আমি আরেকবার একটু বলি, টেন্সটা তাহলে আমাকে আবার একটু পড়াতে হবে। আমি একটা কাগজ ছিঁড়েছি, টেন্স শিখতে গেলে দেখেন আমি 12টা টেন্স মাত্র 12 মিনিটে শিখাই দিতে পারি, যা অনেকে এক জীবনেও শিখে না। খুব সহজভাবে টেন্সটা আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, এভাবে প্রশ্ন করবেন যে আমি একটা কাগজ ছিঁড়েছি, এটা পাস্ট ইনডেফিনিটে হবে না প্রেজেন্ট পারফেক্টে হবে? প্রশ্নের উত্তরটা খুবই সহজ। কেন সহজ? কারণ টেন্স খুঁজে বের করতে গেলে, টেন্স আইডেন্টিফাই করতে গেলে
আপনাকে এখানে কয়টা কথা বলেছেন? আমি একটি কাগজ ছিঁড়েছি, 4টা ওয়ার্ড বলেছেন, 4টা শব্দ। এখন এই 4টা থেকে আপনি 3টা বাদ দিয়ে দেন। একেবার মনে করেন আপনার চোখের সামনে নাই, একটা মাত্র জিনিস আপনার সামনে রাখবেন, বাংলা ক্রিয়াটা। টেন্স শিখতে গেলে বাংলা ক্রিয়া শিখতে হবে। আমি একটি কাগজ, এই 3টা বাদ দিয়ে দিলাম, একটা মাত্র ওয়ার্ড রাখলাম, ছিঁড়েছি। এখন আমি বলেছিলাম টেন্স শিখানোর সময় বাংলা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই 12টা টেন্সের 12টা কথা যদি মনে রাখতে পারেন, আপনি 1 সেকেন্ডে বা আরো ক্ষুদ্র মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে, আমার বলতে দেরি হবে কিন্তু আপনার টেন্স খুঁজে বের করতে দেরি হবে না। কিভাবে? আপনি শুধু এই সূত্রটা মনে রাখবেন, এই যে ইয়াসি ইয়াছো, যেমন আমি কাজটি করেছি, আমি ভাত খেয়েছি, আমি ফুটবল খেলেছি, তাহারা মাছ ধরেছে, তাহারা একটি ছবি এঁকেছে। এই যে বাংলা বাক্যের শেষে ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াছো, ইয়াসেন এইগুলা থাকলে, অর্থাৎ সে, স, সেন এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা জানি, কিন্তু হুম। মানে এখন দেখি কিছু কিছু সেন্টেন্স, যেমন করেছি, হ্যাঁ মা রান্না করেছে, হ্যাঁ। এটা পাস্ট ইনডিফিনিট করে। না, করেছি। এইটা দেখেন, এই যারা পাস্ট ইনডেফিনিট করলে এখানে আবার ব্যাপার আছে। ব্যাপারটা কেমন, যখন আপনি ভাষাটা পুরাপুরি ভাবে শিখে যাবেন, তখন ওই যে আপনি বললেন মা ভাত রান্না করেছে, ওইটা ওরা এই সেন্সে ধরে নিল যে মা ভাত রান্না করেছিল, মানে ওইটা পাস্ট ফর্মে নিয়ে যায় কিছুটা, কিন্তু ল থাকলে পাস্ট ইনডিফিনিট হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এখানে ওই যে যে করলো না, ও কিন্তু ওর ইচ্ছা মতো, বা ও যেহেতু গ্রামার জানে এই জন্য ও এটা, কিন্তু আসলে এটা একদিক থেকে ঠিক না। যদি গ্রামার হুবহু মেনটেন করে আপনার লিখতে হয় বা কথা বলতে হয়, তাহলে ওই বাক্যটা ভুল, যে আমি একটি মা ভাত রান্না করেছে, ওইটা তো হবে পাস্ট ইনডেফিনিটে মা ভাত রান্না করেছিল। কিন্তু মা ভাত রান্না করেছে এইটা অ্যাকচুয়ালি বা সঠিক নিয়মটা হবে মাদার হ্যাজ কুকড রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে সঠিক হয়। কিন্তু আপনি যেটা বলছেন না, আমিও অনেক জায়গায় এরকম দেখেছি যে লেখা রয়েছে বাংলায় মা ভাত রান্না করেছে, আবার ওখানে টেন্সে যে সে ইংরেজিতে লিখতেছে মাদার কুকড রাইস, মা ভাত রান্না করেছিল হয়ে গেল। হ্যাঁ, এগুলি আসে। তারপরে যেমন আমরা তাকে হেল্প করেছি, হুম হেল্প করেছি, তাহলে উই হ্যাভ হেল্প হিম। হুম। অনেকে বলে যে উই হেল্প হিম। উই হেল্প হিম, আসলে কিন্তু উই হেল্প হিম এর অর্থ হচ্ছে আমরা তাকে সাহায্য করেছিলাম। হুম। লাম, এখানে পাস্ট টেন্সের একটা সূত্র দিয়েছিলাম পাস্ট ইনডেফিনিটে, যে বাংলা ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত। হ্যাঁ, এখন দেখেন ওই যে যারা করছে না, এখানে একটা বিষয় কি, আপনি আমেরিকা থেকে এখন ক্লাস করছেন, আপনারা দুজনেই আমেরিকায় রয়েছেন, ওরা কিন্তু অনেকটা, যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজ, ওরা অনেকটা ওদের গায়ের জোর খাটিয়ে কিছুটা বলে, যেমন ওই যে শর্ট ফর্মে কথা বলে ওরা। আসলে কিন্তু এই যে দেখবেন আমাদের উদাহরণ দিয়েছিলাম না, প্রচলিত কিছু ভাষা, যেমন আমরা নোয়াখালীতে যদি যান, আমরা খুলনা যশোর অঞ্চলে আমরা বলি আমাকে 5টি টাকা দাও বা 5 টাকা দাও। নোয়াখালীতে ওরা আবার বলে 5 টাকা বলতে পারে না, ওরা বলে হাসটিয়া, হাসটিয়া। আমার এক ফ্রেন্ড রয়েছে, সে যে কি বলে আমি তার মানে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না, কিন্তু সে যখন প্রমিত ভাষায় কথা বলে তখন আবার বুঝতে পারি। তো ওই আমেরিকানরা যখন লিখবে, শুদ্ধভাবে যখন লিখবে, তখন ওদের লেখাটা আপনি স্পষ্ট পড়তে পারবেন। কিন্তু কথা বলার সময় ওরা এত বেশি শর্ট ফর্ম ব্যবহার করে এবং এত বেশি শর্টে বলে, আমাদের বাঙালিদের প্রথম প্রথম ওখানে গিয়ে বুঝতে সমস্যা হয়। কিন্তু আপনি যদি অনেক সময় ইংলিশ মুভি দেখলে, হ্যাঁ যেমন একটা কথা বলি যে আমরা তো, আমরাও এটা বলি, কিন্তু আমাদের তো এটা জানা, যেমন কাউকে যদি বলা হয় যে আহ, তুমি কোথায়, তুমি এখন কোথায়, মানে আমরা যদি বলি বাংলায় যে তুমি এখন কোথায়, সে বললো আমি আসতেছি, রাস্তায় আসতেছি, মানে আমি আসার রাস্তায় বা তোমাদের বাড়ির রাস্তায়, আই এম অন দা ওয়ে। আই এম অন দা ওয়ে। এখন আই এম অন দা ওয়ে মানে সে রাস্তায় আছে। তো এটা আবার সে, আমরা কিন্তু অনেক সময় বলি যে কই, মানে তুমি কই, তুমি মানে কই, just হ্যাঁ কই। হ্যাঁ। কই বললো, আমি রাস্তায় বললাম, এটা কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটালি আন্ডারস্ট্যান্ডেবল হয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝছে কিন্তু হ্যাঁ, অবশ্যই। সেম। আমরা একটা ইংলিশম্যান বা ফরেন কান্ট্রির লোক কিন্তু কই এই কথাটা বুঝবে না তারা, মানে তারা বলবে যে তুমি কোথায় আছো, মানে তারা যেভাবে শিখবে, মানে টোটালি সেন্টেন্সটা যেভাবে শিখবে ওইভাবেই তারা কিন্তু বলবে যে তুমি কোথায় আছো। সে বলবে আমি তোমাদের বাড়ির রাস্তায় আছি, কিন্তু আমরা কিন্তু বলে কই, তুই কই, রাস্তায়, মানে কই
রাস্তা, এটা দিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে হয়ে গেল। এটা হচ্ছে যেমন ইংলিশ মুভিগুলোতে আমরা অনেক সময় দেখি যে দেখা গেল যে হোয়ার আর ইউ, এটা বলে কি বাচ্চা, মানে হোয়ার আর ইউ, বাচ্চা, যে বাচ্চা বললো আর এখন বললো, সে বললো মানে আই এম অন দা ওয়েতে, আমোয়ে, যে হচ্ছে বললো আমি ময়ে, মানে আমি ময়ে বলতে আমি অন দা ওয়ে, আমোয়ে মানে একেবারে শর্টে বলছে, একবারে শর্টে বল, মানে ওরকম তো আসলে আমরা যারা ইংরেজি বাইরের থেকে এসে শিখি তারা তো আসলে ওরকম শর্ট ফর্মে, যেমন আমরা বললাম যে বাংলায় যদি আমি বলি কই, বললাম রাস্তায়, কিন্তু সে কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু হয়ে গেল ওভারকাম, সে কিন্তু বুঝলো। কিন্তু একটা ফরেন কান্ট্রির লোক কিন্তু এটা বুঝবে না। ওরকম আমরাও কিন্তু ওই জিনিসগুলো বুঝি না, বলো হচ্ছে হচ্ছে বললো, হোয়ার আর ইউ, এটা কিন্তু শর্ট ফর্মে হচ্ছে। একদমই ঠিক। তবে এইগুলা ওদের সাথে কথা বলতে বলতে এবং ইংলিশ মুভিগুলো দেখতে দেখতে শেখা হয়ে যাবে। যখন ওখানে আরো 5 বছর গিয়েছেন, আরো 5 বছর থাকবেন, তখন ওদের সব কথা মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে। তবে ওদের সাথে কথা বলার সময় আপনি ওই দেশীয় কাউকে ফোন করে বলছেন হোয়ার আর ইউ নাও, এবার সেও যদি বলে যে আম্মা মন্দা ওয়ে, বা এই যে যে শব্দটা ওরা বললো, কিন্তু এখানে আপনাকে সে প্রশ্ন করলো হোয়ার আর ইউ বা হচ্ছা, এবার হচ্ছা বললে তো আপনি বুঝে গেছেন যে বলতে চাচ্ছে হোয়ার আর ইউ। তখন আপনি আপনার গ্রামার মেনে যদি বলেন আই এম অন দা ওয়ে অথবা আই এম নিয়ার ইউর হাউস, আমি আপনার বাড়ির পাশে, তখন ও কিন্তু বুঝে যাবে, ও বুঝতে পারবে যে এ লোক তো বাঙালি, এ কিন্তু টোটাল গ্রামারটা মেনেই কথা বলেছে। অর্থাৎ আমরা যদি গ্রামার ভালোভাবে জানি এবং ফ্লুয়েন্টলি আমাদের মতো করে আমরা কথা বলতে পারি, তো ওদের সঙ্গে চলাফেরা করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়ে যায় ওরা যখন স্পিকিং করে, তখন ওই যে হচ্ছা গচ্ছা, তারপর বলছে যে আই ওয়ান্না টু গো, আই ওয়ান্না টু খাম, অন্না গন্না, আই ওয়ান্না গো, হ্যাঁ আই গন্না কাম, এই শব্দগুলো বললে তখন আমাদের জন্য একটু মানে কনফিউশনে আমরা পড়ে যাই। তবে এগুলা নিয়ে সমস্যা হয় না। তো আমাদের তো সমস্যা হচ্ছে যে আমরা যদি, যেমন আমি প্রথম দিনে হয়তো আপনাকেই বলছিলাম না, আমাকে বলছিলেন এখন আমি যদি এগ্রিকালচারাল লেভেলে জব করতে যাই, আমার কাজটাই তো হবে মানুষকে মোটিভেট করা। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আপনি ওটাই তো বললাম যে বাংলাদেশের যদি কেউ নোয়াখালী যায়, কেউ দেখা গেল বরিশালে গেল, কেউ সিলেটে যায়, যখন জব করতে যাবে বা চিটাগাঙে যায় জব করতে যাবে, তার কিন্তু ওই এলাকার ভাষাটা কিছুটা জানতে হবে। হ্যাঁ কথা বলা ঠিক। এখন আমাদের প্রবলেমটা তো এইটাই, কারণ আমি যখন আমি যাব যে কান্ট্রি এরিয়া, এখানে গ্রাম এরিয়া, ওই জায়গায় আমি যখন মোটিভেশন করতে যাবো, তখন যদি তারা যে এইভাবে কথা বললো, এখন আমি যদি এটা না বুঝি, তাহলে আমি তাকে কি বুঝাবো? হবে না, তখন একটু মানে সমস্যায় পড়ে যেতে। পেশেন্ট, আশাবাদী হওয়া উচিত, ইউ শুড বি অপটিমিস্টিক। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ। তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমি করতেও পারি, আই মে ডু। তাহলে দেখেছেন এখানে ডু ব্যবহার করেছি, কিন্তু আমি বারে বার বিভিন্ন রকমের মডাল ভার্ব পরিবর্তন করেছি। আমি আই কুড ডু, অনেক সময় বলে আই কুড ডু, এটার বেঙ্গলি মিনিংটা তাহলে অবশ্যই আই কুড ডু আমি করতে পারতাম, আর আই উড ডু এটার অর্থ কিন্তু আমি করতে পারতাম অথবা আমি করতাম। দেখেন এই শুড ভার্ব, মডাল ভার্ব কিন্তু এক এক জায়গায় এক এক ভূমিকা অভিনয় করে। যেমন উইলের পাস্ট ফর্ম হিসেবে আমরা অনেক সময় উড ব্যবহার করি, আবার উডটাকে ভদ্রতার খাতিরে আমরা ব্যবহার করি। যেমন আপনাকে বললাম যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দিস ম্যাটার, উড ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এইটাকে আমরা এখানে আবার ওই যে আসলে কোনো অর্থ বোঝায় না, না, এই উডের কিন্তু এখানে কোনো অর্থ হয় না, জাস্ট ভদ্রতা প্রকাশের জন্য এই উডটাকে ব্যবহার, জন্য আর কি, মানে পোলাইট প্রকাশের, ইয়েস, পোলাইট প্রকাশের জন্য উডটাকে ব্যবহার করা হয়। এরপর দেখবেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম। আমি অবশ্যই কম্পিউটার শিখবো, আই মাস্ট লার্ন কম্পিউটার। আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু আর্ন। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক। আমি শপিং এ যেতেও পারি, আই মে গো টু শপিং। মে মানে হচ্ছে সম্ভাবনা। আমি তাকে সাহায্য করতেও পারতাম, আই মাইট হেল্প হিম, আই মাইট হেল্প হিম।
আচ্ছা, এরপর দেখেন এখানে বেশিরভাগ মডালের ব্যবহার দেখিয়েছি। আমি অবশ্যই হব, আই মাস্ট বি। এটা হচ্ছে একটা বই, স্মার্ট ইংলিশ একটা বই। আমরা বইটা পিডিএফ এক স্যারের কাছ থেকে কিনেছি, এটা আপনাকে আজকে ক্লাস শেষে আমি দিয়ে দিব। এখানে হচ্ছে সব স্পোকেন রুল, হ্যাঁ, সহজ সহজ কিভাবে আমরা স্পিকিং করতে পারি রুল। যেমন আমি অবশ্যই হব, আই মাস্ট বি। আমি অবশ্যই একজন ডাক্তার হব, আই মাস্ট বি আ ডক্টর। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু বি, তোমাকে হতে হবে। ইউ হ্যাভ টু বি আ ডক্টর, ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তুমি হতে পারো, ইউ ক্যান বি। ক্যান মানে হচ্ছে সম্ভাবনা, ইউ ক্যান বি, তুমি হতে পারো। তুমি হতে পারতে, ইউ কুড বি। তুমি হতে, আমি হতেও পারি, আই মে বি। আই মে বি এ ডক্টর, আই মে বি এ টিচার। আমি হতে পারতাম, আই হ্যাড টু বি। আই হ্যাড টু বি। তোমার হওয়া দরকার, ইউ নিড টু বি। তোমার হওয়া দরকার, ইউ নিড টু বি। আমার হওয়ার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু বি। আই হ্যাভ দ্য রাইট টু বি। হুম। আচ্ছা। আর হুম। একটা কোশ্চেন আছে, বলেন। আমি আমি করতে পারবো না, হুম। এটা কেমনে হবে? আমি করতে পারবো না, তাহলে আমি করতে পারবো, আগে এইটুকু বলেন কি হবে? আই ক্যান ডু। আই ক্যান ডু। আর আমি করতে পারি না বা আমি করতে পারবো না, তখন আই ক্যান নট ডু। অথবা এটাকে যদি আপনি ফিউচারে করতে চান, আই উইল নট, আই উইল নট, অথবা আই ওন্ট বি এবল টু ডু। আই ওন্ট বি অ্যাবল টু ডু, অর্থাৎ আমি করতে সক্ষম হব না বা করতে পারবো না। আই ক্যান এবল টু ডু। আই উডেন্ট এবল টু ডু, এইটা আপনি সঠিক গ্রামার নিয়ম মেনে তারপরে হলো। আর যদি বলেন আই ক্যান নট ডু, তখন আমি করতে পারি না বা পারবো না, এটাও বোঝায়। তবে ক্যান নটের থেকে এই দ্বিতীয় যেটা, এটা বেশি ভালো হবে। আই উডেন্ট এবল টু ডু। ডু, হ্যাঁ। বলেন। করতে পারছিলাম না। তখন এই উড নটটা ব্যবহার করবেন। এখানে উড আবার উইলের পাস্ট ফর্ম। ইয়েস, আই উডেন্ট এবল টু ডু, এখানে উইলের পাস্ট ফর্ম হিসাবে কিন্তু উডটা ব্যবহার করা হয়। অর্থাৎ আর এই, তাহলে হ্যাঁ, পাস্ট টেন্সের বেলা হবে আই ডিডন্ট এবল টু ডু। ইয়েস, আই ডিডেন্ট এবল টু ডু। এখানে আমাকে ভার্বটা ঠিক রাখতে হবে, আর কিছু না। আচ্ছা, এরপর দেখেন দেয়ার এর একটা ব্যবহার এখানে রয়েছে। গ্লাসে কোনো পানি নেই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসটিতে, গ্রামটিতে একটি বিদ্যালয় আছে। দেয়ার হ্যাজ বিন আ স্কুল ইন দ্য ভিলেজ, অথবা দেয়ার ইজ আ স্কুল ইন দ্য ভিলেজ। দেয়ার এর ব্যবহার কখন হয় জানেন? যখন কোথাও কোনো কিছু স্থিরভাবে আছে বা ছিল, এমন বুঝালে দেয়ার এর ব্যবহার করা হয়। দেয়ার, THERE, দেয়ার। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। বলেন তো, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, কি হবে? দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার আর মেনি ইউনিভার্সিটি ইন ঢাকা। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিজ ইন ঢাকা। ইউনিভার্সিটি। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিজ ইন ঢাকা। দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিজ ইন ঢাকা। আমার একটি কলম ছিল। আই হ্যাড এ পেন। পেন, আই হ্যাড এ পেন। আমার একটা মোবাইল ছিল। আই হ্যাড এ মোবাইল। আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড এ হাউস। তাদের একটা গাড়ি ছিল। দে হ্যাড। দে হ্যাড। না, না, ছিল বলেছি না, হ্যাড হবে, দে হ্যাড। দে হ্যাড। দে হ্যাড এ হাউস। তাদের কোনো বাড়ি ছিল না। তাদের কোনো বাড়ি ছিল না। দে হ্যাডেন্ট। দে হ্যাডেন্ট আ হাউস। দে হ্যাডেন্ট আ হাউস। আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ টিচার। থ্যাংক ইউ। এখানে অনেকে দেখেন, আমি একটা স্টুডেন্টকে বলেছিলাম, বলতো আমার পিতার একটি কুকুর ছিল। তো এইখানে কিন্তু ও ভুল করে বলে ফেলেছিল মাই ফাদার ওয়াজ এ ডগ। এইটার অর্থ হয়ে গেল আমার পিতা একজন কুকুর ছিলেন। এর বাংলা অর্থটা খুবই খারাপ। মাই ফাদার ওয়াজ এ ডগ বলেছিল, কিন্তু বাক্যটা হবে মাই ফাদার হ্যাড এ ডগ। অর্থাৎ মনে রাখবো আমরা, সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট যদি নিজে কোনো কিছু ছিল, সেক্ষেত্রে আপনাকে ওয়াজ ব্যবহার করতে হবে। যেমন আই ওয়াজ এ টিচার, মনে করেন আপনি শিক্ষক ছিলেন, বাংলাদেশ থেকে রিটায়ার্ড হয়ে আমেরিকায় চলে গিয়েছেন, তো আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। কিন্তু যদি বলা হয় আমার একজন শিক্ষক ছিল, অর্থাৎ আমার গৃহ টিউটর, হোম টিচার বলা হয়, তখন আই হ্যাড এ টিচার। অর্থাৎ হ্যাড মানে আমার মালিকানায় কোনো কিছু ছিল, আর ওয়াজ মানে মালিক নিজে কোনো কিছু ছিল। ওই যে ওই স্টুডেন্ট বলেছিল মাই ফাদার ওয়াজ এ ডগ, অর্থাৎ এখানে ওয়াজ মানে হচ্ছে সে জানতো না আমার বাবার নিজের ছিল নাকি আমার বাবা নিজে ছিল।
অর্থাৎ নিজে কোনো কিছু থাকা আর নিজের অধিকারে কোনো কিছু থাকা দুটো কিন্তু দুই রকম বিষয় হবে, দুটো দুই রকম বাক্য হবে। দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নেগেটিভ বা পজিটিভ হতে পারে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ। বাক্যটা দেখলে বুঝতে পারবো মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। সে সুন্দরী মেয়েও চায়, সে সুন্দরী মেয়েও চায়, শিক্ষিতও চায়। মেয়েটা সুন্দরীও হবে, শিক্ষিত হবে। হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটেড, অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটেড। সে আমাকে আশ্রয় দিয়েছিল, খাদ্যও দিয়েছিল। মনে করেন আমি আমেরিকাতে গিয়েছি, আমার পরিচিত কেউ নাই, তো আপনি আমাকে আশ্রয় দিলেন, সাথে 15 দিন থাকতে এবং খাইতে দিলেন। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। দ্য ট্রিজ গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর একটা ব্যবহার। এখানে অনেকগুলা কমন রুল দিয়েছি যেগুলো আমাদের কথা বলতে গেলে কাজে লাগে। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। আজ ঘুরতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে, অথবা হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। এগুলা হচ্ছে হাউ অ্যাবাউট এর ব্যবহার। কিসের ব্যবহার? হাউ অ্যাবাউট। এখানে ইম্পর্টেন্ট রুল গুলো আমরা বারবার পড়বো। লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার। কিপ গোয়িং আই উইল কাম লেটার। অনেকগুলো ইম্পর্টেন্ট রুল এখানে, সবগুলা দিয়ে আমরা কথা বলার প্র্যাকটিস করতে পারবো। দেখেন আরো দিয়েছি, সাবজেক্টের পরে সাপোজ টু, SUPPOSED, সাপোজড টু। আমার তার সাথে দেখা করার কথা আছে, আই এম সাপোজ টু মিট হিম। আমার বাড়ির কাজ করার কথা আছে, আই এম সাপোজ টু ডু হোমওয়ার্ক। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়্যার সাপোজ টু কল মি ওভার ফোন। ওভার ফোন মানে হচ্ছে ফোনে, মনে রাখবেন। আমার কিছু পান করার কথা না, তাহলে এখানে নেগেটিভ যেহেতু হবে, আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। তোমার সুখী হওয়ার কথা, তুমি যে পরিমাণ পরিশ্রম করো তোমার সুখী হওয়ার কথা, তাহলে কি হবে? ইউ আর সাপোজ টু বি হ্যাপি। তো এটা হচ্ছে সাপোজ টু, এই যে আপনি আরেকদিনও বলছিলেন যে সাপোজ টু এই যে ইডি যুগ হয় আর কি। যখন আমরা ওই যে ই করব, মানে কি বলে ওটারে, নেগেটিভ ইন্টারগেটিভ বা নেগেটিভ করব, তখন যে ওই যে ডিডন্ট বা ই যে ইউজ করব, তখন কি সাপোজ হবে না, না কি হবে? না, এটা কিন্তু সাপোজডই থেকে যাবে, কারণ কি এটা হচ্ছে আমার নিয়ম অনুসারে এখানে সাপোজড বসেছে, মানে এটা কিন্তু অলরেডি সাপোজ। আই এম নট সাপোজ টু ডু দা ওয়ার্ক, আই ডিডন্ট সাপোজ টু ডু দা ওয়ার্ক। থাকবে, হ্যাঁ, অল টাইম এটা সাপোজ টুই থাকবে। এখানে ওই ডিড বসলেও এই সাপোজড এর কোনো পরিবর্তন হবে না। না, ওই যেমন ইউজ টুর ক্ষেত্রে যেমন খুব সম্ভবত ইউজ হয়। হ্যাঁ, ইউজ হয়, কিন্তু সাপোজের ক্ষেত্রে এটা পরিবর্তন হবে না, এটা ব্যতিক্রম, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, এটাই না, মানে আমি ওটা ভাবছিলাম যে সাপোজ যেহেতু আছে তাহলে ওই যে ইউজড এর ভিতর, মানে ইউজ টু যেরকম আই ডিডন্ট ইউজ টু, হ্যাঁ হ্যাঁ, ইউজ টু মানে ইডি যুগ হয় সকল ক্ষেত্রে, কিন্তু যখন ডিডন্ট বলবো, নেগেটিভ ইন্টারভিউ করবো, তখন আবার এটা বেস ফর্মে ফিরে আসে, ইউজড হবে না, তখন ইউজ হবে। মানে যেমন তাহলে সাপোজের জায়গায় এটা কোনো বেস ফর্ম নাই। বেস ফর্ম নাই। এরপর একটা রুল দেখবো, যেমন আই উইশ আই কুড। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেইনটেইন আ গুড হেলথ। আই উইশ আই কুড মেইনটেইন আ গুড হেলথ। হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে আই উইশ, আই কুড একসঙ্গে বসাতে হবে। তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। মেন কয়েকটা রুল আমি একটু দেখাবো, খুব ভালো ভালো রুল এখান থেকে আপনারা দেখবেন। যেমন আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আমি খুব দারুণ সময় কাটাচ্ছি, আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি। এক্ষেত্রে আমাকে নিয়মটা ঠিক এইভাবে করতে হবে, আই অ্যাম হ্যাভিং আ গুড টাইম, আমি একটা ভালো সময় পার করছি। আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি, আই অ্যাম হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আই অ্যাম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। I am having a lot of fun learning English. I am having a lot of fun learning English. অর্থাৎ আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। বাক্যগুলো আমাদেরকে একটু খেয়াল করলে দেখা যাবে এইগুলা যে স্ট্রাকচার মেনে বাক্যগুলো গঠন করা হয়েছে, এই স্ট্রাকচার দিয়েই আমরা বাস্তব জীবনে অনেক কথা বলি, অনেক। এর প্রত্যেকটা স্ট্রাকচার একটু দেখেন, আমি যেগুলো দেখাচ্ছি এগুলা খুব প্রয়োজন। যেমন আমরা অনেক সময় বলি তোমার দিনটি সুন্দর হোক, আপনার ভ্রমণ শুভ হোক, সুখ নিদ্রা হোক। তাহলে কি আপনি ভালো একটা ঘুম দেন, হ্যাভ এ নাইস ড্রিম। আপনার ভ্রমণ সুন্দর হোক, হ্যাভ এ নাইস ট্রিপ। এইগুলাই দেখবেন ওই আমেরিকানরা শর্ট ফর্মে বেশি ব্যবহার করে, হ্যাভ এ নাইস ট্রিপ, হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। ওরা একসঙ্গে বলে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, একে আ বলে, হ্যাভ আ নাইস ডে। এই হ্যাভ কে হ্যাভ এ, এটাকে একসঙ্গে বলে হ্যাবা, হ্যাবা, হ্যাবা। এটা কিন্তু ওরা এইভাবে বলে। তো এখানে আরো অনেকগুলো রুল রয়েছে, এগুলো একটু দেখবেন। এটা টোটাল একটা বড় লম্বা বই, এই বইটা অনেকগুলো পেজ। এটা আমি এখন পিডিএফ আপনাকে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনাদের কথা বলতে গেলে যে রুলগুলো প্রয়োজন হয়, যেমন হার্ডলি এর ব্যবহার, আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, আই হার্ডলি লাভ মি। আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি। আই হার্ডলি ওয়াচ টিভি, হার্ডলি মানে হচ্ছে তেমন না, খুব কম, কদাচিৎ। এইগুলার ক্ষেত্রে হার্ডলি ব্যবহার করতে হবে। তো আসলে দেখেন আজকের যে রুলগুলো আমি যাই, কিন্তু এখানে হার্ডলি থেকে এই মানে রেয়ারলিটা বেশি ভালো শোনায় না, হার্ডলিটা বেশি, হার্ডলি হেয়ার, তারপরে স্কার্সলি হেয়ার, সেলডম। এই হার্ডলির সঙ্গে হেয়ার ওটা আবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন আপনি এই ধরনের বাক্যগুলো লিখলেন খুবই হার্ডলি, তখন কিন্তু এটা দিতে হবে। যেমন আমরা অনেক সময় বলি না যে আমি এই মাত্র বাড়ি এসেছি, কথাটা কিন্তু ভুল, বলতে হবে আমি মাত্র বাড়ি এসেছি। এই এবং মাত্র, এই দুইটা কিন্তু একই সঙ্গে বসে না। তো এখানে হার্ডলিও ঠিক তাই, আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি, আই হার্ডলি ওয়াচ টিভি। আরো অনেক বাক্য, তোমায় এখন ইদানিং তোমাকে দেখাই যায় না, ইউ আর হার্ডলি সিন দিস ডেইজ। তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না, ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি। হ্যাং আউট মানে হচ্ছে ঘুরতে বের হওয়া। এরপরে দেখেন লাইকলি টু এর ব্যবহার, লাইকলি টু সাবজেক্টের পরেই লাইকলি টু। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু রেইন টুডে, সরি, হি লাইকলি টু গেট স্কলারশিপ, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। দেখেন গ্রামারও পড়বো, পাশাপাশি প্রতিনিয়ত আমরা এই স্পোকেন রুলগুলো প্র্যাকটিস করব, কারণ আমি অনেক ব্যাচে শুধু গ্রামার পড়িয়ে দেখেছি মাস শেষে